আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স অনেক সুপার সাজেশন। আজকের ক্লাসটি বেসিক্যালি হচ্ছে সুপার সাজেশন সমাধান করবে ক্লাস। ম্যাথমেটিক্স ওয়ানের সুপার সাজেশন অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের ম্যাথমেটিক্স ওয়ানের যতগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে আমাদের সুপার সাজেশনের মধ্যে সেই সম্পূর্ণ বা সবগুলা অতি সংক্ষিপ্ত কোশ্চেনে আমরা আজকের এই ক্লাসে সমাধান করব। আমরা আজকের এই ক্লাসে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের টোটালি একটা সুপার সাজেশন। এটা আমার নিজের হাতে বানানো একটা সুপার সাজেশন বলতে পারেন। আহ, এই সুপার সাজেশনের উপরে আমরা টোটাল তিনটা ক্লাস করব। তিনটা ক্লাসে আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং হচ্ছে রচনামূলক কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এই তিনটা ক্লাস যে করবেন তার ম্যাথমেটিক্স ওয়ান নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বা হবেও না, এবং পরীক্ষার মধ্যে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। আবার এটার মধ্যেও কিছু যেগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আবার কালার করে মার্ক করে দেওয়া আছে। ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন। আমরা যদি একটু আপনাদেরকে এক নজরে দেখাই, একটু দেখেন সবাই যে আমরা কোন সকল বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমত আমাদের সুপার সাজেশনটা আপনাদেরকে একটু দেখাই যে আমরা কোন সকল বিষয় নিয়ে কথা বলবো। দেখেন এখানে এগুলো হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন, এবং আমাদের সুপার সাজেশনের একটা বিশেষ স্পেশালিটি আছে। সেটা হচ্ছে যে আমাদের সাজেশনটা আমরা যে করেছি সেটা প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু আপনি আনসার পেয়ে যাবেন। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু আমাদের সুপার সাজেশনের মধ্যে আছে। অর্থাৎ আমাদের সুপার সাজেশনটা এরকম ভাবে ডিজাইন করা, একজন শিক্ষার্থী চাইলে সে নিজে নিজেই বসে নিজে নিজেই কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে পারে, যেহেতু এখানে আনসার সহকারে সবকিছু দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে বিষয়টা। তারপরে এই যে দেখেন আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো হচ্ছে এগুলা। এখানে অনেকগুলা, হ্যাঁ, এই যে সংক্ষিপ্ত টোটাল, অতি সংক্ষিপ্ত টোটাল আমাদের 70টার মতো কোশ্চেন এখানে আছে। তো আমরা 70টা কোশ্চেনে আজকের এই ক্লাসে সমাধান করবো ইনশাল্লাহ। আশা করব যে আপনারা সবাই আমার সাথে এই ক্লাসটা শেষ পর্যন্ত করবেন, তাহলে আপনাদের ম্যাথমেটিক্স ওয়ানের উপর মানে অতি সংক্ষিপ্ত নিয়ে, যেহেতু আজকের এই ক্লাসটা অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা হবে, তাহলে অতি সংক্ষিপ্তের উপরে ভালো একটা প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমত আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেনটা এখান থেকে আলোচনা শুরু করি, নির্ণায়ক থেকেই। দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে যে নির্ণায়ক কাকে বলে। এই কোশ্চেনের আনসার আমি আশা করি সবাই পারার কথা, তাই না? নির্ণায়ক যে কতগুলা উপাদান অথবা রাশিকে আমরা যদি খাড়া দুইটা বন্ধনীর মধ্যে বিশেষ নিয়মে বর্গাকারে সাজাই, তাহলে আমরা যে সাজসজ্জা বা বিন্যাসটা পাই সেটাকে আমরা নির্ণায়ক বলতে পারি। আপনাদের এখানে নির্ণায়কের ডেফিনেশনটা দেওয়া আছে, দেখতে পারেন যে কতগুলো সংখ্যা বা রাশিকে দুইটা খাড়া বন্ধনী দ্বারা একটা নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করলে যে বিশেষ আকারের বর্গাকৃতি বিন্যাসটা পাওয়া যায় বা যে সাজসজ্জাটা আমরা পাই সেটাকে আমরা বেসিক্যালি নির্ণায়ক বলতে পারি। এগুলা যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন, আমি এগুলার এত বর্ণনা আপনাদেরকে দিব না, জাস্ট এক লাইনের উত্তর যেহেতু। তারপরে অনুরাশি এবং সহগুণক। অনুরাশি এবং সহগুণক আসলে কাকে বলে দেখেন, অনুরাশি এবং সহগুণক, তো এটার জন্য আমি একটু সময় নেই। অনুরাশি এবং সহগুণক এটার এখান থেকে পরীক্ষা আমাদের ম্যাথও আসে, এই অনুরাশি থেকে সহগুণক থেকেও। সাপোজ আপনাকে যদি কোনো একটা উপাদানের অনুরাশি বের করতে বলে, যেমন আমি যদি এই নির্ণায়কটার কথা চিন্তা করি, একটু দেখেন, যেহেতু এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, আচ্ছা এটা না চিন্তা করে আমি নিচেরটাই চিন্তা করি। দেখেন এখানে 4 নাম্বার কোশ্চেন এবং 5 নাম্বার কোশ্চেন অনুরাশি সহগুণক রিলেটেড। তার মানে আপনাকে এখান থেকে অনুরাশি সহগুণক ভালো করে বুঝতেই হবে। যদি না বুঝেন তাহলে তো হবে না, কারণ এখান থেকে মাস্ট একটা কোশ্চেন থাকবে। আপনি অতি সংক্ষিপ্ততে ধরে নিতে পারেন যে এই দুইটা থেকে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে, এখানে মার্ক করে দেওয়া আছে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে, এখন আমরা অনুরাশি কেমনে বের করব বা সহগুণক কেমনে বের করব। অনুরাশি বিষয়টা হচ্ছে, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। সাপোজ আপনি এই নির্ণায়কটার কথা একটু চিন্তা করেন, এই নির্ণায়কটার কথা চিন্তা করেন। এই নির্ণায়কটার মধ্যে সাপোজ আপনাকে বলছে এই যে যে বি টু উপাদানটা আছে না, এটার অনুরাশি বের করতে। কোন উপাদানটা স্যার? বি টু উপাদানের অনুরাশি বের করতে বলছে। আপনি যে কাজটা করবেন স্যার, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই বি টুটা যে সারিতে আছে সেই সারিটা বাদ দিবেন,
যে কলামে আছে সেই কলামটা বাদ দিবেন। দেখেন আমি সব কেটে দিছি। সে 2 নাম্বার সারিতে ছিল, সেই জন্য আমি 2 নাম্বার সারিটাও বাদ দিছি। 2 নাম্বার কলামে ছিল, সেই জন্য 2 নাম্বার কলামটা বাদ দিছি। বাদ দেওয়ার পরে এখানে বাকি দেখেন 4টা উপাদান থাকে। কি কি? A1 থাকে, A3 থাকে, তারপরে হচ্ছে C1 থাকে এবং C3 থাকে। এই যে 4টা উপাদান মিলিত হয়ে যে একটা নির্ণায়ক গঠন করলো, এই নির্ণায়কটাই হচ্ছে এই B2 উপাদানের অনুরাশি। আমি আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। যারই অনুরাশি বের করতে বলবো, আপনি ওইটার কলাম এবং সারি টোটালি বাদ দিবেন। বাদ দেওয়ার পরে বাকি যে 4টা উপাদান থাকবে, এগুলোর দ্বারা যে নির্ণায়কটা গঠিত হবে সেটাই হচ্ছে ওই উপাদানের অনুরাশি। আর অনুরাশির আগে যদি যদি আপনি ওই উপাদানের চিহ্নটা বসায় দেন, তাহলে সেটাই হবে তার সহগুণক। যেমন এই B2 উপাদান যেটা এখানে আছে আমাদের, আমি যদি একটু বলি, এই যে যে আমাদের B2 উপাদানটা আছে না স্যার, এই B2 উপাদানের কিন্তু একটা চিহ্ন আছে স্যার। B2 উপাদানের কি আছে? একটা চিহ্ন আছে। আমরা নির্ণায়কের ক্ষেত্রে সবাই জানি যে এই প্রথম উপাদানটার চিহ্ন হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তারপরে মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, এরকম আর কি। তাহলে এই B2 উপাদানের চিহ্নটা কি স্যার? প্লাস না বলেন? তাহলে আপনি এখানে জাস্ট প্লাস চিহ্নটা বসায় দিলেন, তাহলে এটাই কি হয়ে যাবে? B2 উপাদানের সহগুণক হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তারপরে এখানে ডেফিনেশন দেওয়া আছে, দুইটারই ডেফিনেশন। অনুরাশি কাকে বলে, সহগুণক কাকে বলে দেওয়া আছে। এখানে আপনি পড়তে পারেন, একটু এক নজরে পড়লেই আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি এটা ক্লিয়ার। এখন তারপর আমরা বের করা শিখি সরাসরি। যেমন এই যে 4 নাম্বার কোশ্চেনটা দেখেন, 3 নাম্বারটা দেখেন একটু, অনুরাশি ও সহগুণকের মধ্যে পার্থক্য লিখো। পার্থক্য, অনুরাশির ক্ষেত্রে আমরা নির্ণায়কের চিহ্নটা বসাই না, আর সহগুণকের ক্ষেত্রে আমরা জাস্ট তার চিহ্নটা বসাই দিই। এইটুকু হচ্ছে তার পার্থক্য। অর্থাৎ সহগুণকের ক্ষেত্রে ওই উপাদানের চিহ্নটা বসে, আর অনুরাশির ক্ষেত্রে তার চিহ্নটা বসে না। এইটুকু ডিফারেন্স। তারপরে স্যার 4 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, এই নির্ণায়কের -2 উপাদানের অনুরাশি ও সহগুণক বের করো। -2 উপাদানটা কোথায় আছে স্যার? এই যে এটা, এই যে -2 উপাদানের কি বের করতে বলছে? অনুরাশি এবং হচ্ছে সহগুণক আমাদেরকে বের করতে বলছে নাকি? এটাকে সাইডে নিয়ে নিই আমরা। ওকে, এই যে আমাদের কি বলছে, এই -2 উপাদানের অনুরাশি এবং হচ্ছে সহগুণক আমাদেরকে বের করতে বলছে, তাই তো? সো আমরা কি করব স্যার? এটা কয় নাম্বার এতে আছে বলেন তো? এই যে আমাদের আছে সে 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলামটা টোটালি বাদ, এবং 2 নাম্বার সারিতে আছে, সেই জন্য 2 নাম্বার সারিটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিলে কয়টা উপাদান থাকে স্যার? এই যে এখানে দেখেন তো কি কি উপাদান থাকে। তাহলে আমরা এখানে প্রথমত লিখবো যে -2 এর অনুরাশি সমান সমান কি কি আছে বলেন তো স্যার? আছে এখানে 2, -1 এবং হচ্ছে 3, -3। ওকে স্যার, এখন আপনি জাস্ট হিসাব করে দিলেই চলে আসবে। তো এখানে যদি ক্যালকুলেশন করেন, 3 দুগুণে কত হয়? 6। তাহলে 2 এর সাথে -3 গুণ করলে -6। আর যখন এই বরাবর গুণ করবেন তখন সামনে একটা মাইনাস চিহ্ন, তাহলে -3 ওকে 3। হিসাব যদি করেন তাহলে -6 আর +3, তার মানে এখানে -3 আসে। তাহলে -3টা হচ্ছে এই -2 এর অনুরাশি। এখন যদি বলি এই -2 এর সহগুণক, তাহলে আমরা দেখব কি স্যার? এই -2 অর্থাৎ এই যে এখানে যে উপাদানটা আছে, এই যে এই -2 এর চিহ্নটা কি? আপনি নির্ণায়কের যে চিহ্নটা আছে সেই অনুযায়ী বসাই যান, তাহলে পেয়ে যাবেন। তাহলে -2 এর চিহ্নটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? যে এখানের চিহ্নটা কিন্তু মাইনাস থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এই উপাদানের চিহ্ন, যে এই অবস্থানের চিহ্ন, অবস্থানের একটা চিহ্ন আছে। আমি এটা কি বলছি? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এই যে স্যার দেখেন কি চিহ্ন? মাইনাস না? তাহলে এখানে জাস্ট মাইনাস, আর এটার কি আছে? -3 আছে। তাহলে কি হবে? +3 হবে। ঠিক আছে, এই তো হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আহ তারপরে স্যার 6 নাম্বার একটা কোশ্চেন, এই যে আমাদের 6 নাম্বার একটা কোশ্চেন আছে স্যার এখানে। 6 নাম্বার একটা কোশ্চেন বলছে এটার মান বের করতে, তাই না? কি বলছে স্যার? এটার মান বের করতে বলছে। এখন যে কোনো নির্ণায়ক যেহেতু অতি সংক্ষিপ্ত আসছে, বিস্তার করে দিলে আপনি মানটা পেয়ে যাবেন। এটা জাস্ট বিস্তার করলে আপনি মান পেয়ে যাবেন। চলেন স্যার আমরা এটার বিস্তার করে একটু মানটা বের করি। আমি প্রথমত স্যার একটা নির্ণায়কটা এখানে লিখে নিচ্ছি, হ্যাঁ? কি নির্ণায়ক বলছে 6 নাম্বারটা দেখেন তো।
বলছে এরকম 0 তারপরে 0 1 1 1 সি তারপরে হচ্ছে a প্লাস বি বি প্লাস সি আর এখানে হচ্ছে সি স্কোয়ার। ওকে, এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা সকলে হয়তো বা বিস্তার করতে পারেন, বা যেহেতু এটা আমরা প্রথম দিকে পড়াইছি, যাদের বিস্তার সম্পর্কে আইডিয়া আছে দ্যাটস গুড, যাদের নাই তারা একটু খেয়াল করেন এই বিষয়টা। বিস্তারটা আপনি যে কোনো সারি যে কোনো কলম বরাবর করতে পারেন, এবং বিস্তার যদি নাও বুঝে থাকেন, বিস্তার রিলেটেড আমার অনেক লেকচার ভিডিও আছে, দয়া করে একটু দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করি, কারণ প্রথম সারির মধ্যে এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো আছে, জিরো থাকলে সুবিধা হয় আর কি। হ্যাঁ, কারণ জিরো থাকলে এই জিরোর বিস্তার করলে জিরোই আসবে, এই জিরোর বিস্তার করলে জিরোই আসবে, এবং লাস্টে কি আছে, ওয়ান আছে। তাহলে এই জিরোর বিস্তার জিরো হয়, এই জিরোর বিস্তার জিরো, তাহলে জিরো লিখলেও চলে, না লিখলেও চলে, একই কথা। তারপরে প্লাস ওয়ান, যেহেতু এটার উপাদানের চিহ্ন প্লাস ওয়ান, লিখলাম। এখন আমরা কি করব স্যার, আমরা আগেই জানি সেটা যে সারিতে আছে সেই সারি বাদ, যে কলাম আছে সেই কলামটা বাদ দিব। বাদ দিলে এখানে চারটা উপাদান থাকে। কি কি থাকে, ওয়ান, আর নিচে থাকে a প্লাস বি, আর এখানে থাকে ওয়ান, আর এখানে থাকে বি প্লাস সি। তাহলে জিরো তো আর লেখার প্রয়োজন নাই নাকি? আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আপনি এখানে ওয়ান দ্বারা গুণ করলে তো সেম এটাই আসবে, তাহলে ওয়ান দ্বারা গুণ করার কোনো প্রয়োজন আছে না স্যার, তাহলে ওয়ানটা আমরা তুলে দিতে পারি। আচ্ছা, নিজের লাইনে তুলি। হ্যাঁ, সো এখানে এখন আমরা জাস্ট গুণ করবো, এটার সাথে এটা গুণ করেন, তাহলে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে, দ্যাট মিনস এখানে বি প্লাস সি হবে। তারপর মাইনাস, এটার সাথে এটা গুণ করেন, ওয়ান দ্বারা যদি এ প্লাস বি কে গুণ করেন তাহলে এ প্লাস বি আসবে। কিন্তু স্যার এই যে সামনে যে একটা মাইনাস ছিল সেটা থাকলো, তারপরে বি প্লাস সি মাইনাসে মাইনাস বি হবে, তারপর আপনি বি আর বি কেটে দিতে পারেন, আলটিমেটলি এখানে সি মাইনাস হবে। দ্যাট মিনস এটাই হচ্ছে আপনার আনসার, সি মাইনাস এ। এখানে আনসারটা দেওয়া আছে স্যার, আপনারা চাইলে যে কোনো একটা দেখতে পারেন। এখানে একটা শর্ট করে দেওয়া আছে, বাট আমি পুরোটাই করে দিলাম। বিস্তার যারা বোঝেন তাদের কাছে এটা একদম সহজ, এই জন্য আমি অঙ্ক করার আগে বেসিকটা বোঝাই, বেসিক বুঝে অনেক সময় নিজে নিজেও এগুলা করা যায়। এরপর আসে ম্যাট্রিক্স এর কিছু প্রশ্ন আছে। দ্বিতীয় অধ্যায় নির্ণায়ক শেষ, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় মানে ম্যাট্রিক্স এর অধ্যায়। প্রথম প্রশ্ন, ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে? ইনভার্স ম্যাট্রিক্স মানে আমি একটু বুঝাই দেই। সাপোজ মনে করেন এই এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাহলে এ এর ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে? সেটা হবে এ ইনভার্স, এই যে এইভাবে লিখবেন। তাহলে এই ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স কিন্তু এই যে এটা। কিন্তু আমরা যখন ডেফিনেশন দিব এইভাবে দেওয়া যাবে না, এর একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন আছে, সেটা হচ্ছে আপনি দেখেন একটা বিষয় খেয়াল করে দেখেন, সাপোজ এখানে এক্স আছে, এক্স এর সাথে আপনি যদি এক্স ইনভার্স গুণ করেন, এই দুইটা যদি গুণ করে দেন, গুণ করলে কি হবে? ওয়ান হবে না স্যার? দেখতে পারেন, গুণ করে দেখতে পারেন, আমি একটু দেখাই দিই। এই এক্স ইনভার্স মানে কিন্তু ওয়ান বাই এক্স, আর এখানে এক্স আছে, আপনি যদি এই দুটো এটা গুণ করে কেটে দেন তাহলে কিন্তু আলটিমেটলি ওয়ান থাকে, বিষয়টা এরকমই। তো এখন একটা এ অর্থাৎ এ ম্যাট্রিক্স এর সাথে যদি ইনভার্স ম্যাট্রিক্স গুণ করেন, তাহলে ম্যাট্রিক্স এর ভাষায় এই দুটোর গুণফল হবে একটা অবেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই, যেটাকে আমরা খাঁটি বাংলায় একক ম্যাট্রিক্স বলি। তাহলে এখন আমরা ডেফিনেশনটা দিতে পারি যে দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে তাদের একটিকে অপরটির ইনভার্স ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, আপনার ডেফিনেশনটা এইভাবে একটু দিবেন, এই যে এই ডেফিনেশনটা দিবেন, আমি যে কথাটা বললাম এটা মূলত ইনভার্স ম্যাট্রিক্স। এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এইটা। বাট ডেফিনেশনটা আমরা এইভাবে দিব যে দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি একটা একক ম্যাট্রিক্স হয়, তবে একটাকে অপরটার ইনভার্স ম্যাট্রিক্স বলা হয়। কথা বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার, আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? থিওরিটিক্যাল কোশ্চেন, যে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। তারপর এখানে হচ্ছে এটার গুণফল। তারপর আমরা গুণফলটা বের করব। গুণফল, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল বের করতে বলছে, এপি বের করতে বলছে, আমি এখানে একটা লিখে তারপর করে দিচ্ছি আপনাদের। একটা ম্যাট্রিক্স যেটার ভ্যালুটা হচ্ছে 0 1 1 2 এবং বি হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কত স্যার আমাদের? 1 2।
আমাদের কি বের করতে বলছে স্যার? এ বি বের করতে বলছে নাকি? So, আমরা লিখলাম এ বি। এখন আমি আশা করি যে অনেকেই হয়তো বা জানেন যে গুণটা কিভাবে করতে হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এই যে এল সিস্টেমে এইভাবে গুণ করবেন, উল্টা এল। ঠিক আছে, দেখেন একটা জাস্ট করে দিলে বুঝতে পারবেন। গুণের শর্তটা হচ্ছে এই যে জিরো উপাদানটা আছে না স্যার, এই যে উপাদান, এই জিরো উপাদানের সাথে এই যে ওয়ান উপাদান গুণ করেন। তাই শূন্যের সাথে ওয়ান গুণ করলে তো শূন্যই হবে, মাঝখানে চিহ্নটা দিবেন প্লাস। তারপর এই ওয়ানের সাথে এই যে টু, অর্থাৎ এইভাবে গুণটা কিন্তু আসতেছে। এই প্রথম উপাদান, এই যে প্রথম উপাদান, এই যে দ্বিতীয়, এই যে দ্বিতীয়, তাহলে দুইকে দুই, গুণ শেষ। আবার এই দুটো উপাদান দ্বারা এই দুটাকে গুণ করতে হবে, তাহলে এককে এক, দুই দুগুণে চার, মাঝখানের চিহ্নটা পজিটিভ বা প্লাস, এটা সূত্রের প্লাস। তারপরে যদি একটু ক্যালকুলেশন করেন, উপরে কত থাকে স্যার? দুই, আর নিচে চার আর একে পাঁচ। স্যার এই যে এটাই আপনার আনসার। পারবেন না? গুণন কিন্তু একদম সহজ, জাস্ট উল্টা এলাকার গুণ করতে হবে আমার। এটার আনসারটা আমি বলে দিচ্ছি যে দুটি ম্যাট্রিক্সের গুণফলের শর্ত লিখো। দুইটা ম্যাট্রিক্স আপনি কখন গুণ করতে পারবেন? দুইটা ম্যাট্রিক্স আপনি কখন গুণ করতে পারবেন? এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, আপনি দেখেন এখানে কিন্তু দুইটা ম্যাট্রিক্স হুবহু সেম না, তারপর আপনি এখানে গুণ করতে পারছেন। এখানে কি দুইটা ম্যাট্রিক্স সেম বলেন তো? না স্যার, দুইটা ম্যাট্রিক্স কিন্তু সেম না, তারপর আমরা গুণ করতে পারছি, তার মানে গুণের একটা শর্ত আছে। সব সব ম্যাট্রিক্সের সাথে সব ম্যাট্রিক্স গুণ করা যায় না, গুণ করার একটা শর্ত আছে। দেখেন এই ম্যাট্রিক্সের, এখানে ম্যাট্রিক্সের দেখেন তো সারি কয়টা, এই ম্যাট্রিক্সের কলাম কয়টা বলেন তো? এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে, এই যে বি ম্যাট্রিক্সের কলাম হচ্ছে একটা, একটা কলাম। আর যদি আমি বলি এই ম্যাট্রিক্সের সারি কয়টা, এখানে সারি কিন্তু ওই ব্যস্ত কয়টা আছে? দুইটা। এই এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলেন তো কলাম কয়টা? এই এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে কিন্তু স্যার কয়টা? দুইটা না? এবং সিমিলারলি তার এ ম্যাট্রিক্সের সারিটি হচ্ছে দুইটা। তাহলে দেখেন এখানে একটা জিনিস কিন্তু সমান আছে, আছে না বলেন? এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তবে আপনি গুণ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে একটা শর্ত যে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় তবে আপনি দুইটা ম্যাট্রিক্স কি করতে পারবেন স্যার? গুণ করতে পারবেন। এটি হচ্ছে ম্যাট্রিক্সের গুণনের শর্ত, জাস্ট এইটুকু লিখে দিবেন তাহলে হবে। তাহলে ম্যাট্রিক্স থেকে আমরা এই চারটা অতি সংক্ষিপ্ত পড়বো, ম্যাট্রিক্স থেকে জাস্ট এই চারটা অতি সংক্ষিপ্ত আমরা পড়বো। এরপরে চলে যাই আমরা তৃতীয় অধ্যায়, ওই যে বহুপদীর যে অধ্যায়টা আছে সেটার মধ্যে, সরি দ্বিঘাত সমীকরণ অধ্যায়ে। এখানে আমরা দ্বিঘাত সম্পর্কিত তিনটা ম্যাথ দেখতে পাচ্ছি, তিনটা ম্যাথ করে ফেলবো ঝটপট। এই যে স্যার এই ম্যাথটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনি 3 স্টার দিয়ে রাখতে পারেন, এটা পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। যে 3 এবং -4 মূল বিশিষ্ট একটা সমীকরণ বের করো। 3 এবং -4 মূল বিশিষ্ট একটা সমীকরণ বের করো। স্যার এখন সমীকরণ আমরা কেমনে বের করবো বলেন তো স্যার? সমীকরণ বের করার একটা সূত্র আছে না? যে কোনো দ্বিঘাত সমীকরণ বের করার একটা সূত্র আছে, দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আছে নাকি? সেই সূত্রটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল সমান সমান 0, সমান সমান 0 লিখে দিলাম এখানে। যে কোনো দ্বিঘাত সমীকরণ বের করার যদি দুইটা মূল দেওয়া থাকে আপনি এই সূত্রের সাহায্যে বের করতে পারবেন যে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল সমান 0। এই প্রশ্নটা আমাদের অতি সংক্ষিপ্ততে আসে, ঠিক আছে? তাহলে স্যার এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এখানে কি কি মূল দেওয়া আছে স্যার? একটা 3 আর একটা -4। এখন আপনাকে যদি বলি এই 3 আর -4 এই দুটার যোগফল কত আসে? যোগফল বের করতে পারবেন? হুম, -1 আসে তাই না? পারবেন না এটা যোগফল বের করতে?
3 আর -4 এর, আশা করি পারবেন তাই না? তাহলে এই দুটোর যোগফল কত আসে এটা লিখে দিবেন, বা আপনি এখানে আলাদা করে দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। একটা মূল হচ্ছে 3, আর একটা মূল কত -4, তাহলে লিখলাম -4 ইন্টু এক্স প্লাস গুণফল, তাহলে একটা হচ্ছে 3 আর একটা কত -4, তাহলে এই যে -4 সমান সমান 0। ঠিক আছে, আমি দেখাই দিয়েছি সম্পূর্ণটাই। এক্স স্কোয়ার মাইনাস এখানে 3 -4 ইন্টু এক্স প্লাস মাইনাস মাইনাস 3 4 12, আর এখানে যদি ক্যালকুলেশন করেন এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকে -1 ইন্টু এক্স -12 সমান 0। তারপরে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স। এই তো স্যার, এটাই হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণটা। পারবেন কিনা বলেন। তারপরে স্যার 13 নম্বরটা, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এইট ইজ ইকুয়াল টু 0, এর একটা মূল যদি 4 হয় তাহলে অপর মূলটা কত? একটা মূল কত 4, মানে একটা এক্স এর একটা মান দেওয়া আছে 4, তাহলে অপর মানটা কত? এটা দুই নিয়মে করা যায়। ঠিক আছে, এটা দুইটা নিয়মে করা যায়, বাট আমরা শর্টকাটে করে ফেলবো। দেখেন, সমীকরণটা এরকম দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস এইট ইজ ইকুয়াল টু 0। আমি মনে করি এই সমীকরণের দুইটা মূল, অর্থাৎ একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আমি এটার জন্য একটু পিছনে যাই, সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে কোনো দ্বিঘাত সমীকরণের মাত্রিক সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা যে কোনো দ্বিঘাত সমীকরণের একটা মাত্রিক সমীকরণ, বুঝতে পারছি? এখন এই সমীকরণের দুইটা মূল মানে এক্স এর দুইটা মান, একটা মান যদি আলফা হয় আর একটা মান যদি আপনার বিটা হয়, তাহলে এখানে দুইটা সূত্র আপনি প্রডিউস করতে পারেন, বানাইতে পারেন, বা দুইটা সূত্র আছে। মূলদ্বয়ের যোগফল বের করার সূত্র মানে আলফা প্লাস বিটা বের করার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, এ বি বাই এ, এবং গুণফল বের করার সূত্র হচ্ছে মানে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এটা হচ্ছে সূত্র, এই দুটো সূত্র মাথায় রাখেন, কাজে লাগবে। তাহলে এখানে এইখানে একটু আপনি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন তো, দেখেন কি আসে। তাহলে এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখেন তো এরকম আসে না? আমি দুইটা মূলের গুণফল যদি বের করতে চাই, তাহলে মনে করি একটা মূল আলফা একটা মূল হচ্ছে বিটা, যদি গুণফল বের করি তাহলে সি বাই এ, সির জায়গায় কত আছে স্যার 8, আর এ বলতে কত এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আছে 1 আছে না বলেন তো? কিছু নাই, মানে 1 আছে, তাহলে এই যে 1 নাকি। এখন বলছে একটা মূল, তাহলে আপনি মনে করেন যে আলফার মান হচ্ছে 4, তাহলে আমি লিখি এখানে 4 বিটা সমান কত লেখা যায় 8, আপনি কেটে যদি দেন তাহলে এখানে 2 থাকে, তার মানে বিটা সমান সমান 2 না বলেন তো? এইটাই তো আপনার আনসার, অসুবিধা আছে? তারপর একটা স্যার দেখেন 14 নম্বরটা, পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত? সমীকরণে কি সমান স্যার? মূলদ্বয় সমান, মানে আলফা আর বিটা এই দুটো সমান হবে, তাহলে এখানে পি এর মান কত হবে? মূলদ্বয় সমান হওয়ার একটা শর্ত আছে, সেই শর্তটা আপনাদেরকে বলি। যেমন আমরা প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণে একটা কি আছে স্যার? মাত্রিক সমীকরণ। যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটা মাত্রিক সমীকরণ। এখন এখানে এক্স এর মান বা মূল বের করার একটা সূত্র হচ্ছে এরকম, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে সরাসরি আপনি এই সমীকরণটা থেকে এক্স এর ভ্যালুটা বের করতে পারবেন এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, এই এই যে এক্স এর মানটা বের করবেন, এইখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে যেটা আছে না, এটাকে বলা হয় নিশ্চয়ক বা বিধায়ক। কারণ এক্স এর মানটা নির্ভর করে এটার উপরে, এই অংশটার উপরে, যে এটার মানটা কেমন হবে, এটার মানটা মানে এটার উপর নির্ভর করে বেসিক্যালি এই যে এই এক্স এর মানটা। যদি এটার মান 0 হয় মূলদ্বয় সমান হবে, আর 0 থেকে বড় হইলে সেটা ধনাত্মক হবে, 0 থেকে ছোট হলে সেটা অবাস্তব বা ঋণাত্মক সংখ্যা হবে, এই রকমের কন্ডিশন আপনারা পড়ছেন, ঠিক আছে না? তো আমি ওইগুলো ক্ষেত্রে যাচ্ছি না, তো এটার উপর নির্ভর করে, সুতরাং এটাকে আমরা কি বলি? নিশ্চয়ক বা বিধায়ক। ঠিক আছে, এটাকে বি দ্বারা প্রকাশ করে। যদি এটার ভ্যালুটা 0 হয়, এটার ভ্যালুটা যদি কি হয় স্যার 0 হয়, তাহলে মূলদ্বয় সমান হয়, মানে মূলদ্বয় সমান হওয়ার একটা শর্তই হচ্ছে এটা। তাহলে আপনারা এখানে এটা বলে দিবেন যে মূলদ্বয় সমান হবে যদি
এটুক সমান 0 হয়। এখন এই যে যে ইকুয়েশনটা লেখা আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স, আপনারা তো দেখতে পাচ্ছেন আশা করি যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8, এখানে এক্স স্কোয়ারের আগে কত আছে 1, কিছু নাই। সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8। আপনারা একটু এবিসি এর মানটা বের করে দেখেন এখান থেকে কেমন বের করা হয়। এক্স স্কোয়ারের আগে যা থাকবে সেটা হচ্ছে এ, এখানে কত আছে 1, তাহলে এর মানটা হচ্ছে 1, তাহলে এখানে আপনি 1 লিখবেন। এই বির মানটা হচ্ছে পি, এক্স এর আগে যা থাকবে সেটাই বি, আর এই জায়গায় যা থাকবে সেটাই হচ্ছে আমাদের সি। তাহলে দেখেন বসাই, বির মান কত পি, তার মানে এখানে আমরা লিখব পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সির মান 8 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার মাইনাস 4টা কত 32 না, বা পি স্কোয়ার ও সরি পি, আমি তো এই সমীকরণ লিখতেছি কেন রে ভাই, এটা না তো, ভুল লিখেছি। এই সমীকরণ লিখবো পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এখানে এর মান হচ্ছে পি, কথা বুঝতে পারছেন? এই যে এটা এর মান, এই যে এখানে 1 আছে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের সির মান, মান বসান। তাহলে বির মান কত 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে পি, আর সির মান হচ্ছে কত স্যার 8 না, ও স্যার 8 না তো 2, এটা হবে 2। তাহলে 1 মাইনাস 8p ইজ ইকুয়াল টু 0, বা 1 ইজ ইকুয়াল টু 8p, বা p ইজ ইকুয়াল টু 1/8। আমি ঘুরে ফিরে সে উপরের সমীকরণে যাচ্ছি 13 নম্বরে। হ্যাঁ, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 এর বীজদ্বয়, বীজদ্বয় মানে হচ্ছে মূলদ্বয় আর কি, মূলদ্বয়ের প্রকৃতি বের করো। আপনি মূলদ্বয়ের প্রকৃতি যখনই বলবে তখনই আপনি কি বের করবেন স্যার, তখনই আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নাই, জাস্ট আপনি বি স্কোয়ার মাইনাস 4ac এটার মানটা বের করবেন। তাহলে এখানে দেখেন বির মান হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 4, তারপরে সির মান হচ্ছে -1, লিখলেন -1। সো কত এখানে 4 মাইনাস, সরি -1 আছে প্লাস 4 4 হচ্ছে 16, 20। এখন দেখেন এই যে 20, এটা কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, এবং এটা পূর্ণবর্গ না, বা 0 থেকে বড়। 0 থেকে যেহেতু বড় তার মানে কি হবে, মূলদ্বয় অসমান হবে এবং বাস্তব হবে। ঠিক আছে, তাহলে আপনি কি বলবেন, যেহেতু এই কথাটা বলবেন, যেহেতু ডি ইজ গ্রেটার দেন 0, ডি বলতে এই যেটা নিশ্চয় বিধায়ক এইটুকে ডি বলা হয়, যেহেতু ডির মানটা 0 থেকে বড়, ডির মান কত হয়েছে 20, 20টা 0 থেকে বড়ই, তাই 0 থেকে যেহেতু বড়, কারণ আমরা মূলদ্বয় কেমন 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 পাবো, অসমান পাবো, অর্থাৎ দুইটা মূল পাবেন, সেই দুইটা কি হবে, অসমান হবে। ঠিক আছে, অমূলত হবে এবং বাস্তব হবে। ঠিক আছে, তাহলে মূলদ্বয় হবে এরকম। ও দ্বিঘাত সমীকরণে মূলদ্বয় দেখেন, আপনাদেরকে এখানে কোশ্চেনটা দুইটা দেওয়া আছে, এটার আনসারটা একটু সমস্যা আছে, আমি আনসারটা লিখে দিচ্ছি, সমস্যা নাই, ভালো করে খেয়াল করেন। এখানে বলছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় লিখো, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় লিখতে বলছে। ওকে, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় লিখবো কিভাবে, দেখেন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বের করার সূত্রটা আমরা একটু আগে লিখেছিলাম, সেটা ছিল এরকম -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে প্লাসের জন্য আমি এটাকে x1 যদি বলি, প্লাসের জন্য আপনি একটা মান পাবেন, তার মানে এটা হবে একটা ভ্যালু, এটা x এর একটা মান, আর মাইনাসের জন্য আপনি আরেকটা মান পাবেন, অর্থাৎ যদি আনসার লিখতে বলে তাহলে আপনি এই আনসারটা লিখবেন। ঠিক আছে, জাস্ট এইটুকু লিখে দিবেন। এটা হচ্ছে মূল বের করার সূত্র বা মূলদ্বয়। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যদি প্রশ্নটা আমাদের এরকম ভাবে করে, প্রশ্নটা যদি আমাদের এরকম ভাবে করে যে এক্স এর দুইটি মূল দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণটা লিখো,
তখন আপনি এই সূত্রটা লিখবেন, ওই যে একটু আগে যেটা লিখে দিয়েছিলাম, যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এককের ঘনমূল, ঠিক আছে, এককের ঘনমূল কয়টা স্যার? তিনটা। এককের ঘনমূল কয়টা? তিনটা। আমরা সকলেই জানি, সকলেই জানি, তাই না? এককের ঘনমূল হচ্ছে কয়টা স্যার? তিনটা। কি কি বলেন তো? এককের ঘনমূল সময় আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন, ঘনমূল সমূহ। একটা ওয়ান, আর এটা হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার। এই তিনটা হচ্ছে এককের ঘনমূল, বাট এই তিনটার ভ্যালু আছে। আপনি এইটাকে আবার এইভাবে লিখতে পারেন, এটাকে আপনি চাইলে কিভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন যে 1 মাইনাস √3i/2, আর এটা লিখতে পারেন এইভাবে -1 প্লাস √3i/2। এই যে দুটো লিখতে পারেন, ঠিক আছে? এখানে এটাকে আপনি ওমেগা ধরতে পারেন, আর এটাকে ওমেগা স্কয়ার ধরতে পারেন, কেননা ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার। কথা বুঝতে পারছি? মানে একটাকে বড় করলে এটা পাওয়া যায়, এই জন্য। সো আমরা যদি বলে যে এককের ঘনমূল সমূহ, তাহলে আমরা এই তিনটা লিখে দিব। আপনি চাইলে এটা উপরটা লিখতে পারেন যে 1 ওমেগা ওমেগা স্কয়ার, অথবা নিচেটা লিখতে পারেন, তবে নিচেরটা লেখা সবচেয়ে বেস্ট। আপনি যদি নিচের এটা লিখেন, এটা সবচেয়ে বেস্ট। এককের ঘনমূল হচ্ছে তিনটা, এবং সেই তিনটা হচ্ছে এটা। আর এটাও লেখা যায়, যদি মনে না থাকে ওটা উপরটা লিখে দিতে পারেন, কাটবে না, বাট এটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এককের কাল্পনিক ঘনমূল একই কথা, এই 17 নম্বর এবং 19 নম্বর একই কোশ্চেন। আর কি শর্তে সমীকরণের উভয় মূল বা এক্স এবং ওয়াই দুইটার মান শূন্য হবে? যদি বি এবং সি এর মান 0 হয়, এটা আমরা সকলে জানি, একদম থিওরিটিক্যাল কোশ্চেন। আমরা 20 নাম্বারটা বের করবো, কারণ 20 নাম্বারটা আমাদের দরকার, এটা আমরা অনেকে পারি না। চলেন এটা এখন করি। এখানে আমাদের কি বলছে স্যার, যে এককের কাল্পনিক ঘনমূল, ওমেগা একটা এককের কাল্পনিক ঘনমূল হলে ওমেগা টু দি পাওয়ার 8 মাইনাস ওমেগা ইনভার্স 4 এর মান কত বের করো। চলেন স্যার বের করি। দেখেন কি বলছে স্যার, ওমেগা টু দি পাওয়ার 8 মাইনাস ওমেগা ইনভার্স 4, এটার মান বের করতে বলছে, তাই তো? এটাকে স্যার স্যার আমি এইভাবে লিখতে পারি না, ওমেগা টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই ওমেগা টু দি পাওয়ার 4, লেখা যায় কিনা? লেখা যায়। একটু যদি লসাগু করি স্যার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 হবে লসাগু, আর এখানে কত হবে? ওমেগা টু দি পাওয়ার 12 মাইনাস 1। এখন এই ওমেগা টু দি পাওয়ার 12 কে স্যার আমরা এইভাবে লিখতে পারি না, ওমেগা কিউব দিয়ে বাইরে পাওয়ার 4 লিখতে পারি নাকি? আর আপনাদের সুবিধার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে ওমেগা কিউব এটার মান হচ্ছে 1, ঠিক আছে? ওমেগা কিউবের ভ্যালুটা কত? 1, এটা মনে রাখেন, এটা মনে রাখতে হবে। তাহলে ওমেগা কিউবের মান যদি 1 হয়, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এটার মান কত হবে দেখেন তো? এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে ওমেগা কিউব ইনটু ওমেগা, সো এটার মান তো 1, তাহলে 1 ইনটু ওমেগা, দ্যাট মিন্স তো আলটিমেটলি কত আসে? ওমেগা আসে না? তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় আপনি ওমেগা লিখতে পারেন, পারেন কিনা? পারি। তাহলে এখানে যে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, এখানে কি লেখা যাবে? ওমেগা লেখা যাবে। আর ওমেগা কিউব এটার মানটা কত স্যার? 1 না? তাহলে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইড বাই ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4, এই যে 1 টু দি পাওয়ার 4, 1 এর উপর আপনি যাই পাওয়ার দেন না কেন, তার মান তো 1 ই আসবে। তাহলে 1 মাইনাস 1 বাই ওমেগা, দ্যাট মিন্স 0 বাই ওমেগা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আপনার আনসার। পারবেন কিনা স্যার বলেন? এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। পারবেন? তারপরে আরেকটা কোশ্চেন আছে আমাদের এখানে, সেটা হচ্ছে 21 নাম্বার। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন। চলুন এটা এখন সলভ করি। আমি যেগুলা পড়াচ্ছি এবং পড়াইতে যাইয়া যে ব্যাখ্যাগুলা দিচ্ছি, এইগুলাতেও থেকে স্যার আপনার কোশ্চেন অনেকগুলো আসতে পারে। কথা বুঝতে পারছেন? আমার ব্যাখ্যা থেকেও আপনাদের পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে যে ওমেগা কিউবের মান কত, মান নির্ণয় করো ওমেগা টু দি পাওয়ার 15। আপনাদের পরীক্ষা যদি এরকম আসে যে ওমেগা টু দি পাওয়ার 15, এটার মান কত, আই এর মান কত, এগুলা যদি এখন পরীক্ষা আসে, আপনারা যদি এই ওমেগা টু দি পাওয়ার 15 আসলো, এটা যদি না পারেন স্যার, এটা আমার দোষ হবে? বলেন। আমি তো বলেই দিলাম
যে ওমেগা কিউবের মান কত, 1, তাহলে আপনি এটাকে ওমেগা কিউব আকারে লিখতে পারেন, পারেন না বলেন? যে ওমেগা কিউব দিয়ে তার উপরে পাওয়ার 5 দিয়ে দিলেন, তারপরে এটার মান কত, 1, 1 টু দি পাওয়ার 5 সমান কত, 1 আসে না স্যার? তারপর আমরা সকলে জানি যে আই সমান কত, √-1, জানি না? √-1, তাহলে আই স্কয়ার সমান কত, -1। ঠিক আছে, i⁴ কত হয়, 1 হয়, +1। সো এইগুলা একদম বেসিক বিষয়, এগুলো আশা করি সবাই পারবেন। ঠিক আছে, আচ্ছা এইটা এখন করি। a প্লাস আই বি সমান 0 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এটার মান কত হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার এটার মান কত হবে, নাকি স্যার? একটু দেখেন স্যার, আমরা যদি সাইড চেঞ্জ করি, a ইজ ইকুয়াল টু মাইনাস আইবি লেখা যায় না বলেন তো, ওই পাশে নিলে? তারপর দুইটাকে স্কোয়ার করেন, এই পাশে স্কোয়ার করলে হবে স্কোয়ার, আর এই পাশে যদি স্কোয়ার করেন, এই যে, সমস্যা আছে না স্যার? তাহলে এখানে হবে স্কোয়ার, এখানে হবে মাইনাসের উপরে স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে প্লাস তো লেখার প্রয়োজন নাই। আয়ের উপরে স্কোয়ার করলে আই স্কোয়ার, বির উপরে যেটা স্কোয়ার করেন সেটা কি হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে। এখন স্যার আই স্কোয়ারের মান কত, একটু আগে বলছি -1, মনে আছে? তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি স্কয়ার, তারপরে এই পাশে নিয়ে আসেন, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 0। স্যার এই যে এটাই आंसर, আপনাকে এটাই বের করতে বলছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত হবে। তারপরে স্যার পঞ্চম অধ্যায় বিন্যাস এবং সমাবেশ, 2 লাইনের অঙ্ক এখন আমরা সলভ করব। হ্যাঁ, 2 লাইন 1 লাইনের অঙ্ক। প্রথম বলছে ঢাকা শব্দের বর্ণগুলি একবার ব্যবহার করে কত প্রকারে সাজানো যায়। বিন্যাস সম্পর্কে আশা করি আইডিয়া আছে সবার। শব্দটা কি এখানে লেখা আছে, ঢাকা নাকি, ঢাকা, এটার বিন্যাস কত? বিন্যাসের ক্ষেত্রে যে কোনো শব্দেরই বিন্যাস বলুক, আপনি প্রথমত দেখবেন এখানে টোটাল বর্ণ কয়টা আছে। বিন্যাসের সূত্রটা জানি স্যার, কি মনে আছে? এন পি আর, তাই না? এন হচ্ছে মোট উপাদান, এই যে এনটা লিখছি না, এটা হচ্ছে কি মোট উপাদান, আর আর হচ্ছে আপনি কয়টা নিচ্ছেন, এটা। ঠিক আছে, আরেকটা সূত্র আছে এখানে, সাপোজ মনে করেন এখানে আপনার উপাদান আছে কয়টা, 5টা। সাপোজ এখানে উপাদান আছে এ বি সি ডি ই, এরকম 5টা উপাদান আছে, তাহলে 5টা উপাদানের বিন্যাস হবে সরাসরি 5 ফ্যাক্টোরিয়াল। যদি 6টা উপাদান থাকতো 6 ফ্যাক্টোরিয়াল, এরকম। বাট একটা ক্রাইটেরিয়া আছে, যদি এইখানে সিমিলার উপাদান থাকে, সাপোজ মনে করেন এখানে যদি 2টা এ থাকতো, কয়টা এ থাকতো, 2টা, এখানে উপাদান কয়টা আছে, 5টা, তাহলে এটার বিন্যাসটা আপনি কেমনে বের করতে জানেন? উপাদান কয়টা স্যার, 5টা, সেই জন্য আপনি 5 ফ্যাক্টোরিয়াল। কয়টা সিমিলার আছে, 2টা এ আছে, এ আছে কয়টা, 2টা, সেই জন্য আপনি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে। এটা হচ্ছে বিন্যাসের একটা শর্ত, কথা বুঝতে পারছি? নরমালি আমরা বিন্যাস বের করার সূত্রটা হচ্ছে এটা, এনপিআর, আর এই যে একটা সূত্র বললাম, এই দুটার সূত্র বুঝতে আমরা আশা করি বিন্যাস পারবো, এবং এটা আমরা করেছি। দেখেন আমরা কিভাবে সলভ করি। ঢাকা শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে স্যার, দেখেন তো, গুণে দেখেন, 5টা বর্ণ আছে না, 1 2 3 4 5, 5টা বর্ণ, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন কয়টা এ আছে, 2টা এ আছে, 2টা এ বিতাই, সেজন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ভাগ করলে হয় 60। এইটাই স্যার আপনার আনসার। ঠিক আছে, এটাই কি আপনার আনসার, পারবেন? তাহলে ঢাকা শব্দের বিন্যাসটা হবে কত, 60 ভাবে সাজানো যায়, বা ঢাকা শব্দের মধ্যে যে বর্ণগুলো আছে সেটাকে আমরা 60 প্রকারে সাজাইতে পারি। তারপরে সেম বুক শব্দের বর্ণগুলো কত প্রকার সাজানো যায়, কমন শব্দের বর্ণগুলো কত ভাবে সাজানো যায়। আমি আশা করি একটা করে দিছি, বাকিগুলো আপনি করতে পারবেন, এবং এটা রচনামূলকের ক্ষেত্রে আসে। এখন আপনাকে যদি বলি বুক, এটার বিন্যাস কত, আপনারা পারবেন না? এখানে ওয়ার্ড কয়টা আছে, সরি বর্ণ কয়টা আছে, 4টা, তাহলে 4-এর জন্য 4 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন 2টা ও আছে, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করেন। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24/2 মানে 12, এই তো আনসার। তারপরে দেখেন কমন, কমন ওয়ার্ডের মধ্যে এখানে টোটাল বর্ণ কয়টা আছে, 6টা না স্যার, 1 2 3 4 5 6, 6টা বর্ণ, সেজন্য 6 ফ্যাক্টোরিয়াল।
সিমিলার আছে কয়টা? দেখেন দুইটাই এম আছে, সেজন্য টু ফ্যাক্টর দ্বারা ভাগ। আবার দুইটা ও আছে, সেজন্য আবার টু ফ্যাক্টর দ্বারা ভাগ। হিসাব করেন, 6 ফ্যাক্টর মানে হচ্ছে কত? 720। 720 নিচে হচ্ছে 2 × 2, তার মানে ভাগ করে দিলে কত হবে? 4×8 = 72, মানে 180। ঠিক আছে, এটাই আনসার। কথা বুঝতে পারছেন? এখানে একটু ভুল আছে, হ্যাঁ, 120 হবে না, এখানে হবে 720। ঠিক আছে, তারপরে এখানে হবে 180। একটু কারেকশন করে নিন তাহলে হবে। 25 নাম্বার, এটা সংক্ষিপ্ত তো আসতে পারে এবং অতি সংক্ষিপ্ত তো আসতে পারে, এবং এই কোশ্চেনটা সংক্ষিপ্ততে আসার সম্ভাবনাটা অনেক বেশি। চলেন সংক্ষিপ্তের জন্য আমরা পড়ে ফেলি। কোশ্চেনটা কি বলছে? np4 ইজ ইকুয়াল টু 12 np2। np2 না 3, np2, ওকে। np4 ইজ ইকুয়াল টু n, সরি, 12 × np2 হলে n এর মান কত এটা বের করতে বলছে। স্যার এখানে একটু কথা বলি, এই যে np4 আছে না, এটা ভাঙানো যদি আপনি না বুঝেন, এটা ভাঙানো যদি আপনি না বুঝেন তাহলে প্রবলেম। এটা আপনাকে আগে ভাঙাইতে হবে, বুঝতে হবে। এই জন্য বিন্যাসের রুটটা আপনাকে বুঝতে হবে। এনপিআর এর এনপিআর ভাঙানোর যে সূত্রটা আছে সেটা আপনাকে বুঝতে হবে। এনপিআর এর সূত্রটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে এনপিআর এর সূত্র, মেইন সূত্র একদম। বাট আমরা এই সূত্রটা এইভাবে না ইউজ করে আমরা একটু অন্যভাবে ইউজ করব, কারণ এটা আমাদের অঙ্কের সুবিধার্থে। যেমন আমি যদি বলি এখানে 5p2, সূত্রটা যদি অ্যাপ্লাই করেন তাহলে কি আসে স্যার? এখানে উপর আপনি অবভিয়াসলি লিখবেন 5 ফ্যাক্টরিয়াল, আর নিচে অবভিয়াসলি কি লিখবেন? 5 - 2 ফ্যাক্টরিয়াল। তাই লিখবেন না বলেন? আচ্ছা, 5 ফ্যাক্টরিয়াল মানে কি? 5 থেকে 1 পর্যন্ত, 5 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 5, 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এইভাবে 5 থেকে 1 পর্যন্ত যারা আছে সবাইকে গুণ করবেন। সিমিলারলি 5 থেকে যদি 2 বাদ দেন থাকে কত? 3 থাকে না? তাহলে এখানে নিচে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তার 3 ফ্যাক্টরিয়াল মানে 3, 2, 1। আমি দেখেন 3, 2, 1, 3, 2, 1 কেটে দিলাম, তাহলে এখানে শুধু থাকলো কত স্যার? 5 × 4। আপনি এখন একটা বিষয় একটু উপলব্ধি করেন তো, এখানে একটু চিন্তা করেন জাস্ট। আমি এখানে কয়টা সংখ্যা লিখছি স্যার? দেখেন তো, 2টা। এখানে কত আছে? 2। তাহলে এখানে 2 আছে বিধায় আমি 2টা সংখ্যা লিখছি। যদি 3 থাকতো আমি 3টা লিখতাম, 4 থাকলে 4টা সংখ্যা লিখতাম। এবার একটা সিকোয়েন্স আছে স্যার, এটা শর্টকাট টেকনিক। এই টেকনিকে আমরা এই অঙ্কটা সলভ করব। এখানে কত আছে স্যার? 2। 2 এর জন্য আমরা এখানে সংখ্যা কয়টা লিখছি স্যার? 2টা। 3 থাকলে 3টা লিখতাম, 4 থাকলে 4টা লিখতাম। এখানে যে যত থাকবে তত সংখ্যা লিখতে হবে। শুরুটা করব কোথা থেকে? এ দেখেন এখানে 5টা ছিল, এই যে 5 থেকে শুরু করছি। পরেরটা কত হয়েছে? 60। পরেরটা কত হইতো? 3। কেমনে স্যার? কেমনে বুঝবো এটা? প্রথমটা 5, তারপরেরটা এটা থেকে 1 কম হবে। ঠিক আছে, কথা বুঝতে পারছি? এখানে প্রথমটা 5 হয়েছে, তারপরটা কত হবে? 5 থেকে 1 বিয়োগ করলে যত হয় অত। তাহলে যদি এরকম হয়, np2 যদি আমরা এখানে লিখি, বলেন তো এটাকে আমরা এইভাবে কেমনে লিখতে পারবো? এখানে কত আছে? 2 আছে, তার মানে আমি এখানে দুইটা সংখ্যা লিখবো নাকি? শুরু হবে কত থেকে? যে n আছে না, n থেকে। তাহলে প্রথমটা n লিখবো, তারপরটা কি হবে স্যার? এই n থেকে 1 কম। 1 কম মানে কি? 1 বিয়োগ। তাহলে np2 কে ভেঙে আপনি n-1 লিখতে পারেন। পারেন কি? এই যে এই কথাটুকু যদি বুঝতে পারেন তাইলে এই অঙ্ক বুঝতে পারবেন, নাইলে স্যার আল্লাহর রাস্তে মাফ করেন, এই অঙ্ক বুঝতে পারবেন না। কথা বুঝতে পারছেন? সো এইটুকু বুঝতে হবে আপনার। ওকে, এইগুলোর উপর আমরা অনেক ক্লাস করেছি, অনেক বুঝেছি। সো যাদের সমস্যা আছে, বিন্যাসের উপর আমার অহরহ ক্লাস আছে, দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলে np4 আছে এই জায়গায়, আমাদের এই জায়গায় কি আছে? np4। তাহলে আমরা এটাকে ভেঙে কি লিখবো? এখানে 4 বিতে 4টা সংখ্যা লিখবো। তার প্রথমটা হবে n, তারপরটা হবে n-1, তারপরটা হবে n-2, তারপরটা হবে n-3 সমান সমান 12 ইন্টু এখানে কি আছে? np2। তাহলে এটাকে আমরা লিখতে পারি n × n-1। পারি কিনা বলেন?
এখন দেখেন দুই পাশে কাটাকাটি করা যায়, n ইন্টু n মাইনাস ওয়ান, n ইন্টু n মাইনাস ওয়ান কেটে দিলাম, তাহলে এখানে কি থাকবে স্যার? এইটুক থাকবে না, n মাইনাস টু, আর এটা থাকবে n মাইনাস থ্রি, আর ওই পাশে 12। এখন গুণ করে দেন, তাহলে n স্কোয়ার মাইনাস টু এন মাইনাস থ্রি এন প্লাস সিক্স মাইনাস 12 সমান 0। বুঝছেন কিনা? হুম, তাহলে n স্কোয়ার মাইনাস ফাইভ এন মাইনাস সিক্স সমান 0। মিডল ফ্যাক্টর আশা করি পারেন, তাহলে n স্কোয়ার মাইনাস সিক্স এন প্লাস এন মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু 0। 6 কে 6 আর কি, তাহলে এখানে হবে n কমন নিলে n মাইনাস সিক্স, আর এখানে 1 কমন নিলে হবে n মাইনাস সিক্স সমান 0। দুইটা থেকে একটা কমন, তার মানে n মাইনাস সিক্স কমন নিলাম, আর এটা হবে n প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস সিক্স সমান 0, তাহলে এখানে n সমান আসে সিক্স, আর এখানে আসবে n ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো এটা গ্রান্টেড না, এটাই গ্রান্টেড, তাহলে n সমান সিক্স, এটাই আনসার। পারবেন স্যার? পরেরটা কি আছে আমাদের? বিন্যাস কিন্তু এই পর্যন্ত শেষ। হ্যাঁ, বিন্যাস কমপ্লিট হইলো, এরপরে আসে সমাবেশ। এনসি এইট সমান সমান যদি এনসি টুয়েলভ হয়, তাহলে এন এর মান বের করো। এনসি টুয়েলভ, এনসি এইট ইজ ইকুয়াল টু যদি এনসি টুয়েলভ হয়, তাহলে এন এর মানটা আমাদেরকে বের করতে বলছে। এবং এখানে একটা প্রশ্ন আছে যে এনপিআর সমান এনসিআর এর মধ্যে সম্পর্ক, তারপর এখানে আরো কোশ্চেন আছে। আমরা 26 নম্বর কোশ্চেনটা আপাতত দেখি। কি বলছে স্যার এখানে? NC8 সমান সমান NC12 হলে n এর মান বের করতে বলছে। এটার জন্য আমাদের সমাবেশের এই যে এনসি কে আমরা এনপিআর কে যেভাবে ভেঙে লিখতাম, ঠিক সেম ভাবে এটারও ভেঙে লেখার কিছু ক্রাইটেরিয়া বা ফর্মুলা আছে, সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। আপনাদেরকে একটু বলি, যেমন এই এনসিআর সমাবেশের ক্ষেত্রে আমরা এনসিআর লিখি, বিন্যাসের ক্ষেত্রে আমরা লিখতাম এনপিআর। এটার সূত্রটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আর এটার সূত্রটা ছিল n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। অর্থাৎ সবই সেম, জাস্ট এখানে একটা r ফ্যাক্টরিয়াল ছিল, এখানে r ফ্যাক্টরিয়াল নাই, পার্থক্য এটুকুই, আর কোনো পার্থক্য নাই। ওকে, সো যদি সম্পর্কের কথা বলে, তাহলে এনসিআর এবং এনপিআর এই দুটোর মধ্যে সম্পর্কটা হচ্ছে জাস্ট এটার ক্ষেত্রে এটার সাথে কি হবে স্যার? একটা r ফ্যাক্টরিয়াল গুণন থাকবে, এইটুকু, আর কিছু না। কথা বুঝতে পারছি? এটার সাথে জাস্ট একটা যদি আমরা কি করি, 1 বাই r ফ্যাক্টরিয়াল, অথবা এটার সাথে আপনি যদি একটা r ফ্যাক্টরিয়াল গুণ দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? সো সম্পর্কটা এখানে দেওয়া আছে, এটা আপনারা আশা করি পারবেন। আমি জাস্ট 26 নাম্বারটা করে দেই, তাহলে হবে। এখন স্যার মনে করেন সাপোজ এখানে লেখা আছে 7C4, সূত্র অনুযায়ী যদি আপনি লিখতে চান, তার উপর অবশ্যই লিখবেন 7 ফ্যাক্টরিয়াল, নিচে লিখবেন 4 ফ্যাক্টরিয়াল, তারপরে এখানে লিখবেন 7 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়াল মানে কত স্যার? 7, 6, 5, 4, 3, 2, 1। আর নিচে 4 ফ্যাক্টরিয়ালটা ঠিকই থাকুক, এটা ভেঙে লিখে দেখেন, 7 থেকে 4 বাদ দিলে 3 থাকে, 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে 3, 2, 1। এই 3 to 1, 3 to 1 কেটে দেন। কেটে দিলে দেখেন তো এখানে কত থাকে স্যার? কেটে দিলে দেখেন তো এখানে কত থাকে? এরকম থাকতেছে না স্যার? 7, 6, 5, 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল। কাকে ভেঙে লিখছি? 7C4 নাকি? কোনো কিছু কি মিল পাচ্ছেন? আশা করি পাচ্ছেন। এখানে 4, এখানে 4 ফ্যাক্টরিয়াল, এখানে যা, এখানে তার ফ্যাক্টরিয়াল, এখানে 4, উপরে দেখেন 4টা সংখ্যা লিখছি, এই 1টা 2টা 3টা 4টা, দেখছেন? তার মানে এখানে যত থাকবে, এখানে আমরা অতগুলো সংখ্যা গুণ করব। বাট ওই যে আগের মতো কন্ডিশন, এখানে 4টা সংখ্যা, এখানে 4 ছিল, 4টা সংখ্যা লিখছি, বাট সংখ্যাগুলো কিভাবে লিখছি আমরা? প্রথমটা এখানে যা থাকবে তা লিখবো, তারপরটা হবে এই সামনেটা থেকে 1 বিয়োগ, তারপরটা আবার কি হবে, ওটা থেকে আরো 1 বিয়োগ, তারপরটা ওটা থেকে আরো 1 বিয়োগ হবে, আর কি এইভাবে আমরা লিখবো। আমরা বিন্যাসের ক্ষেত্রে যা করছিলাম, সমাবেশের ক্ষেত্রে ঠিক তাই করব। ঠিক আছে, জাস্ট পার্থক্যটা হচ্ছে যে এইটা নিচে ছিল না। ঠিক আছে, সমাবেশের ক্ষেত্রে এটা নিচে আসবে, কারণ আমি আগেই বলে দিয়েছি যে এখানে পার্থক্যটা কোথায়।
আচ্ছা, তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখেন, তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে দেখেন তো, এটা কি ভুল লেখা আছে নাকি? এটা এত কেমনে হবে রে ভাই? এত হওয়ার কথা না। হ্যাঁ, সূত্র লিখে দেখি তো। n ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। এইখানে এটা তো রচনামূলকে আসার কথা। হ্যাঁ, এত বড় অঙ্ক দিছে, এখানে ছোট সংক্ষিপ্তের জন্য সম্ভব? আর এখানে কি লিখবো? n মাইনাস 12 ফ্যাক্টোরিয়াল। এই পাশের n ফ্যাক্টোরিয়াল, এই পাশের n ফ্যাক্টোরিয়াল কাটা। হ্যাঁ, তাহলে এখানে 1/8 ফ্যাক্টোরিয়াল থাকে। আর এটাকে ভেঙে লেখা যায়, এই যে এটাকে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়ালটাকে, এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি, n মাইনাস 8 ইন্টু n মাইনাস 9 ইন্টু n মাইনাস 10, ওরে বাবা, n মাইনাস 11 ইন্টু n মাইনাস 12 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এরকম ভাবে লেখা যায়। সেটা লিখলে তখন মাথা খারাপ হয়ে যাবে, এখন এটা ডাকি ভুল কিনা আমি তো বুঝতেছি না। এরকম তখন আমি দেখি না আগে কখনো। আর এই 12 ফ্যাক্টোরিয়াল এটাকে ভেঙে লেখা যাবে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। আর তারপরে কি ছিল? n মাইনাস 12 ফ্যাক্টোরিয়াল। তারপরে কেটে দেওয়া যায়। হ্যাঁ, এই 8 ফ্যাক্টোরিয়াল, এই 8 ফ্যাক্টোরিয়াল কেটে দেওয়া যায়। এই 12 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 12, এই যে n মাইনাস 12, এটা কেটে দেওয়া গেল। ঠিক আছে, কেটে দেওয়ার পরে এখানে কি কি থাকে দেখেন তো স্যার। 1 বাই n মাইনাস 8, n মাইনাস 9, n মাইনাস 10। এটা মেবি ডাকে ভুল আছে। হ্যাঁ, ডাক ভুল ছাড়া এত বড় অঙ্ক দিবে না। আর এখানে থাকে কত? 12, 11, 10, 9। তারপর এখানে ক্যালকুলেশন করলে আনসারটা চলে আসবে, বাট এটা ডাকে যে কোনো একটা মিস্টেক হয়েছে মেবি। এখানে কি লেখা আছে? এনসি 8, এখানে অবভিয়াসলি এনসি 9 লেখার কথা ছিল, বা এরকম হইতে পারে। এখানে যদি 9 লেখা থাকতো তাহলে অঙ্কটা আমাদের আরো ছোট হয়ে যেত। কথা বুঝতে পারছেন? সেটা যে কোনো একটা জায়গায় ঝামেলা আছে ডাকের মধ্যেই, সেই জন্য। আর এত বড় অঙ্ক আপনার কি মনে হয় অতি সহজে দিবে? কখনোই না। সেজন্য হয়তো বা ডাকে একটু প্রবলেম আছে। যদি 9 দেয়, আমি 9 ধরে করে দিচ্ছি, দেখেন। যদি 9 দিত এখানে, তাহলে আমরা কি লিখতাম স্যার দেখেন তো। যদি 9 দিত আর কি, হ্যাঁ, ধরেন আমরা এখানে 9 ধরে অঙ্কটা করে ফেলতেছি। আমি 9 ধরে অঙ্কটা করি, যদি এখানে 9 থাকতো তাহলে আমরা কিভাবে অঙ্কটা করতাম? একদম ছোট হয়ে যেত সেটা। যদি 9 দেওয়া থাকতো তাহলে দেখেন, যদি এখানে 9 থাকতো, হ্যাঁ, এখানে 12 না থেকে যদি 9 থাকতো তাহলে অঙ্কটা আমাদের কাছে সহজ হয়ে যেত। সেক্ষেত্রে আমরা কি করতাম স্যার? সূত্র n ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। আর এই পাশে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস কত? 9 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই যে স্যার সূত্র লিখলাম। লেখার পরে এই পাশে n ফ্যাক্টোরিয়াল, এই পাশে n ফ্যাক্টোরিয়াল আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে একটু সাজাই লিখেন জাস্ট। এখানে 1 থাকে আর এর নিচে এখানে 8 ফ্যাক্টোরিয়াল। স্যার এই যে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল আছে না, এটা কিন্তু চাইলে আপনি এভাবে লিখতে পারেন, n মাইনাস 8 ইন্টু n মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল। আর এই পাশে 1 বাই 9 ফ্যাক্টোরিয়ালকে একটু ভেঙে লিখেন, 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আর এটা যা ছিল তাই লিখবেন, n মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন দেখেন কাটাকাটি করা যায়। 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল কাটা, n মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল কাটা দেওয়া যায়। তাহলে এখানে কি থাকতেছে আপনার দেখেন তো, 1 বাই n মাইনাস 8, আর এই পাশে দেখো 1 বাই 9। আর আর যদি গুণন করেন তাহলে n মাইনাস 8 ইজ ইকুয়াল টু 9 হবে। তারপরে n ইজ ইকুয়াল টু কত আসে স্যার? 9 প্লাস 8 সমান সমান 17। তাহলে n এর মান হচ্ছে 17, এই যে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, সো এরকম একটা ডাকের মিস্টেক ছিল আগের বার, সেই জন্য দেখছেন অনেক বড় হয়ে গেছিল, বাট 9 দিলে কিন্তু অঙ্কটা ছোট হয়। ঠিক আছে,
পারবেন আশা করি। আচ্ছা, আশা করি ক্লিয়ার। তারপরে এটা একদম সোজা আগের অঙ্কের মতোই, আমরা বিন্যাসে যে অঙ্কটা করছি ঠিক সেম ভাবেই। এখানে লাইন ধরে করবেন, হ্যাঁ, সংক্ষিপ্ত দিতে বড় অঙ্ক আসবে না। তারপর হচ্ছে 28 নাম্বার, এটা একটা সূত্র সরাসরি। সো আমরা এই সূত্রটা একটু দেখি এক নজরে। এখানে কি বলা আছে স্যার, এটা দেখেন তো। এন সি আর মাইনাস ওয়ান প্লাস এন সি আর মাইনাস টু সমান কত, নাকি স্যার? এটার জন্য একটা সূত্র আছে স্যার, সেই সূত্রটা আমি একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে এরকম যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান, সূত্রটা হচ্ছে এন প্লাস ওয়ান সি আর। এরকম একটা সূত্র বা এরকম একটা প্রমাণ আপনারা বিন্যাসের ক্ষেত্রে পড়ছেন কিনা বলেন, সমাবেশের ক্ষেত্রে পড়ছেন না স্যার? তো এই সূত্রটাই এখানে প্রয়োগ হবে, তাহলেই হয়ে যাবে। আপনি একটু দেখেন এখানে কি আছে স্যার, এন সি আর মাইনাস ওয়ান, এখানে আছে আর মাইনাস ওয়ান, এখানে কি আছে আর মাইনাস টু, মানে আর মাইনাস ওয়ান থেকে আরো এক বিয়োগ করলে আপনার হয় আর মাইনাস টু, নাকি স্যার? এখানে দেখেন সেম কথা বলছে, এখানে ছিল আর, এখানে আর মাইনাস ওয়ান, মানে এটা থেকে কিন্তু এটা এক বিয়োগ আছে। এখানে তো সেমই আছে নাকি স্যার, এখানে আর মাইনাস ওয়ান, এখানে আর মাইনাস টু, আর উপরে তো সেম এন এন। তাহলে এখানে সূত্রটা কি হয়, এন প্লাস ওয়ান সি আর। তাহলে এখানে আপনি কি লিখবেন, এখানেও সেম ভাবে আপনি এটা লিখতে পারেন যে এন প্লাস ওয়ান সি। তাহলে এখানে আমি আর লিখবো, আর বলতে কোনটা স্যার, এই যে প্রথম যেটা ছিল সেটা, প্রথম কি ছিল আর মাইনাস ওয়ান, তাহলে আমি লিখবো এখানে আর মাইনাস ওয়ান। স্যার এই যে এটি আপনার আনসার, ঠিক আছে? এই সূত্র, এটা আপনারা সূত্র পড়ছেন বিন্যাস সমাবেশের ক্ষেত্রে। এই যে 29 নাম্বার বলেন, 30 নাম্বার বলেন, এই দুইটা হুবহু সেম একই ম্যাথ, জাস্ট একটু ডিফারেন্স আছে, জাস্ট একটু ডিফারেন্স আছে, সেটা একটু দেখেন, একটু পার্থক্য আছে। সেমই বলা যায়, পার্থক্যের কিছু না, একটাতে জাস্ট ডিগ্রিতে দেওয়া, এটা হচ্ছে রেডিয়ানে দেওয়া, বাট সেমই। দেখেন প্রথমটা আমি সলভ করে দিচ্ছি, sec মাইনাস 1500 ডিগ্রি, এটার মান বের করতে বলছি। sec মাইনাস 1500 ডিগ্রি, এটার মান কত? স্যার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে sec মাইনাস 1500 কে সরাসরি sec 1500 লেখা যায়, মানে sec এর আগে যদি এখানে মাইনাস থাকে এটা তুলে দেওয়া যায়। যেমন আপনি চাইলে sec এবং cos এর আগে ধরেন এরকম যদি থাকলো যে cos মাইনাস থিটা, এটাকে আপনি চাইলে লিখতে পারবেন cos থিটা, কথা বুঝতে পারছেন? সিমিলারলি যদি এরকম থাকতো যে sec মাইনাস থিটা, এটাকে আপনি চাইলে লিখতে পারতেন sec থিটা, কারণ এই দুটো হচ্ছে যুগ্ম গুণিতক, সেজন্য এটা আমি বারবারই বলছি। তাহলে sec মাইনাস 1500 ডিগ্রি, এটাকে সরাসরি লেখা যায় sec 1500 ডিগ্রি, নাকি? এরপর একটু ভেঙে আমরা স্যার লিখতে পারি, এরপর আমরা কিভাবে লিখতে পারি স্যার দেখেন তো। যদি এরকম করে লিখি sec 16 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, একটু হিসাব করেন তো স্যার। দেখেন 16-র সাথে যদি 90 গুণ করেন কত হবে, 1440 যোগ 60, 1440-এর সাথে 60 ডিগ্রি যদি যোগ করেন 1500 হয় না? তার মানে এখানে যে আমাদের 1500 ডিগ্রি আছে, এটাকে ভেঙে কি স্যার আমি এভাবে লিখতে পারি, পারি কিনা বলেন? অবভিয়াসলি পারি। তাহলে এখন কথা হচ্ছে এই 16টা, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবভিয়াসলি জোড়। এই জোড়ের জন্য সেগের কোনো পরিবর্তন নাই, সেক সেকই থাকবে। তারপর আপনি এটা তুলে দেন, এখানে যা আছে এটা লিখে দেন, 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি লিখলাম। কিন্তু স্যার একটা কথা আছে, এই 1500 ডিগ্রি কোনটা, কোন চতুর্ভাগে পড়ে, সেটা আপনাকে বেশ বুঝতে হবে। আমরা একটু যদি বের করি স্যার, দেখেন এখানে কয়টা 90 আছে, 16টা 90, দেখেন। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে একটা করে 90 ডিগ্রি, তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মানে 16টা 90 যদি যায় তাহলে যে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত। এর সাথে আরো 60 ডিগ্রি যোগ, তার মানে কোনটা প্রথম চতুর্ভাগে পড়ছে, কয় নাম্বার চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, সেজন্য আপনি এখানে প্লাস দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে স্যার sec 60 ডিগ্রি ভ্যালু কত,
sec 60 এর ভ্যালু আমরা সকলে জানি 2। সো এই হচ্ছে আপনার आंसर। পারবেন? তো sec 60 ডিগ্রি এটার ভ্যালুটা হচ্ছে 2। এই তো এইভাবে। তারপরের যে ম্যাথটা আছে ঠিক সেম ভাবে আপনারাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট একটু পার্থক্য সেটা আমি দেখাই দেই। এখানে কি লেখা আছে স্যার? sin -29π/4। এটাকে আপনারা চাইলে প্রথমতই ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারেন। পায়ের মানে 180 ডিগ্রি বসাই দেন। এখানে কত বসাবেন? পায়ের মানে 180, 4 দ্বারা ভাগ করেন 45 আসে। তাহলে 29 এর সাথে 45 গুণ করেন, দেখবেন কত আসবে, একটা ভ্যালু আসবে। সেটার মান আপনি বের করেন। সহজ, ঠিক না? তাহলে আপনারা আশা করি পারবেন। যেহেতু এই দুইটা অঙ্ক সেম নিয়মের, সেজন্য আমি এটা করে দিলাম, আপনারা এটা একটু নিজেরা করে ফেলবেন। তারপরে আসেন 31 নাম্বারটা। 31 নাম্বার বলছে cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 80 ডিগ্রি সমান কত? মান বের করতে বলছে, তাই না? চলেন, cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার, এটাকে স্যার আমরা এভাবে লিখতে পারি 90 মাইনাস 10। আপনি 90 থেকে 10 বাদ দেন, 80 তো থাকে নাকি? এখন এখানে কত আছে? 90। এই 90 রে বা এই 90 এর আগে এই জায়গার মধ্যে দেখেন তো একটা সহগ আছে। সহগটা কত আছে? 1 না? বা 90 এর গুণিতকটা এখানে কত আছে? 1 আছে। এই 1টা কি জোড় না বিজোড়? অবভিয়াসলি বিজোড়। 1 কি বিজোড় না স্যার? এই যে এখানে মনে মনে ধরবেন এখানে একটা 1 আছে, 1। তো 1টা কি জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়ের জন্য এই cosটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি বিজোড় থাকলে cos চেঞ্জ হয়ে যাবে sin। তাহলে এখানে sin স্কয়ার। তারপরে এই যে 10 আছে, 10 ডিগ্রিটা লিখে দেন। এখন এই যে 90 থেকে 10 বাদ দিলে 80 থাকে। এই 80 ডিগ্রি কোনটা কয় নাম্বার চতুর্ভাগে পড়ছে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ। তাহলে কি আপনার এখানে চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন আছে? না স্যার, তাই না? এখানে তো প্লাস আছে, প্লাসই। তাহলে এখানে একটা সূত্র পড়ে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত? 1। আমরা সকলে জানি। তাহলে এখানে সরাসরি সূত্র লিখে দেন এবং সেটি আপনার आंसर। পারবেন? এর চাইতে সহজ অঙ্ক হয় নাকি বলেন? এর চাইতে সহজ কোন অঙ্ক হয়? অবভিয়াসলি না। এর চাইতে সহজ কোনো অঙ্ক হয় না। তারপরে স্যার এইটা আমি করে দিব না, 33 নাম্বারটা। এটা আমাদের এই অঙ্কের মতোই, এই যে আহ, ওই অঙ্কের মতোই, ঠিক আছে? 28 29 নম্বরের মতোই। সো এটা আপনারা করবেন। তারপরে 32 নাম্বারটা স্যার, cos এ, এখানে উঠে নাই, এখানে লিখে দিবেন, হ্যাঁ, √3/2। তাহলে a প্লাস বি সমান যদি কত ডিগ্রি হয়? 90। তাহলে sin বি সমান কত? এটা একদম সোজা স্যার, দেখেন cos a কোণ সমান, বলেন তো cos কত ডিগ্রি মান √3/2? cos কত ডিগ্রি মান √3/2? এটা তো আমরা সবাই জানি যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এই cos আর এই cos আপনি কেটে দেন, তাহলে এখানে a সমান কত ডিগ্রি থাকে স্যার? 30 নাকি? আবার একটা লাইন দেওয়া আছে, দেখেন a প্লাস বি সমান কত? 90। a প্লাস বি সমান 90। তাহলে আমি এখানে যদি a প্লাস বি সমান যদি 90 লিখি, এর মান কত? 30 লিখলাম, 30। তাহলে 30 প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে বি সমান কত আসে? 90 মাইনাস 30 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা বি কোণের মানটা পেয়ে গেলাম। এখন স্যার আপনি এখানে বি কোণের মানটা লিখে দেন। সো sin 60 ডিগ্রি সমান কত? sin 60 মান কত বলেন তো? √3/2। সেম, তাহলে √3/2 এইটি আপনার आंसर। পারবেন? আচ্ছা, অনেক তো পড়লাম। এখানে আরো অনেকগুলো অঙ্ক আছে। মোটামুটি আমাদের সপ্তম অধ্যায় পর্যন্ত শেষ হয়ে গেল। আরেকটা ক্লাস লাগবে, এক ক্লাসে এটা টোটালি শেষ হবে না, ঠিক আছে? তাহলে কালকে ইনশাল্লাহ আমরা এটার উপর আরেকটা ক্লাস নিব। এখানে আমাদের কিছু অঙ্ক আছে, আমি আপনাদেরকে দেখাই নেই। নিজেরাও চাইলে প্র্যাকটিস করতে পারেন। এখানে আরো বেশ কিছু অঙ্ক আছে। এই যে একটা অঙ্ক, তারপরে এই যে দেখেন এখানে, এবং হ্যাঁ, এই যে এই পর্যন্ত টোটাল 70টা অঙ্ক আমরা করব বলছিলাম। সো এক ক্লাসে এ টু জেড শেষ করা সম্ভব না, কারণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কালকে ক্লাস আর কোনো দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।